ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মূলত আরআরবি এএলপি সিবিটি 2 এর আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম তারই সেকেন্ড সিকুয়েল এটা। প্রথম ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার 2025-এ এসছে, 2025-এর সেকেন্ড মে ফার্স্ট শিফটে এসছে, তার ভেতরে 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই রিলেটেড যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং তার রিলেটেড টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আমাদের আরআরবি এএলপি সিবিটি 2 সেকেন্ড মে 2025, এটা শিফট 2-তে এসছে, এটা শিফট 1-এর নয়, এটা শিফট 2-তে আসা কোশ্চেন। ঠিক আছে, এটা মেনলি এসছিল হচ্ছে আমাদের ফিটার ট্রেডে এসছে, ফিটার ট্রেডে শিফট 2-তে এই কোশ্চেনটা এসছিল। কোশ্চেনটা কি ছিল? পেন্সিল আর রেটেড ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসড অন দ্য ড্যাশ। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে পেন্সিলের যে রেটিং বা গ্রেড নির্ধারণ করা হয়ে থাকে সেটা কিসের বেসিসে করা হয়ে থাকে? পেন্সিলের আমাদের যে বিভিন্ন রকম আমরা পেন্সিল পেয়ে থাকি, বিভিন্ন গ্রেডের আমরা পেন্সিল পেয়ে থাকি, বিভিন্ন রকমের থেকে বেটার বিভিন্ন গ্রেডের আমরা যে পেন্সিল পেয়ে থাকি সেটা কিসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, মানে কিসের ওপর বেস করে আমরা বিভিন্ন গ্রেডের পেন্সিল পেয়ে থাকি। তো আমরা মেনলি পেন্সিল পেয়ে থাকি পেন্সিলের যে লেড আছে, পেন্সিলের যে লিড আছে সেই লিডের হার্ডনেস বা সফটনেসের ওপর। পেন্সিলের যে লিড আছে সেই লিডের হার্ডনেস বা সফটনেসের ওপর বেস করে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে পেন্সিলগুলোকে মেনলি 3টে ক্যাটাগরিতে ভাগ করি। মেনলি এদের আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ঠিক আছে, ফার্স্ট ওয়ান আমাদের হয়ে থাকে হচ্ছে হার্ড পেন্সিল। ফার্স্ট ওয়ান হয় হচ্ছে আমাদের হার্ড পেন্সিল। নেক্সট আমাদের হয় হচ্ছে মিডিয়াম গ্রেডের মিডিয়াম পেন্সিল। নেক্সট হয় হচ্ছে আমাদের সফট পেন্সিল। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসের ওপর বেস করে? এগুলো হচ্ছে কিসের ওপর বেস করে? না, হার্ডনেসের ওপর বেস করে। হার্ডনেসের ওপর বেস করে আমরা মেনলি এদের 3টে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ঠিক আছে, এবার পেন্সিল সম্পর্কে আমরা যদি কিছু বেসিক আলোচনা করি, আমাদের যে পেন্সিল টপিক আছে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইকুইপমেন্ট। এটা হচ্ছে ড্রয়িং ইকুইপমেন্টের একটা পার্ট, ঠিক আছে, পেন্সিল দিয়ে আমরা মূলত আমাদের যে ড্রয়িংয়ের যে কাজটা সেটা করে থাকি বা স্কেচিংয়ের কাজটা আমরা মেনলি করে থাকি। ঠিক আছে, তো পেন্সিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের যে পেন্সিল তৈরি হয়ে থাকে, পেন্সিলটা আমাদের কি হয়ে থাকে? হেক্সাগোনাল শেপের হয়ে থাকে। তার যে শেপটা হয়ে থাকে হেক্সাগোনাল ক্রস সেকশন হয়ে থাকে, ক্রস সেকশন। ঠিক আছে, হেক্সাগোনাল ক্রস সেকশন মানে ষড়ভুজ, ষড়ভুজাকৃতি তার যে ক্রস সেকশনটা হয়ে থাকে। মানে এটা ধরো আমাদের কোনো একটা পেন্সিল আছে, এটা আমাদের কোনো একটা পেন্সিল আছে, তো এটার যদি আমি ক্রস সেকশন করি, এরকম ষড়ভুজ আমি পাবো। এবং এর মাথায় কি থেকে থাকে? এর মাথায় আমার মেনলি থেকে থাকে হচ্ছে লিডটা। সেই লিডটা দিয়ে আমরা কি করে থাকি? না, পেন্সিলের যে দাগ সেটা পড়ে। ঠিক আছে, এবার আমাদের এই যে আউটার পেরিফেরিটা, দ্যাট ইজ যেটা হেক্সাগোনাল ক্রস সেকশনের হয়ে থাকে, এটা কিসের তৈরি হয়ে থাকে? এটা তৈরি হয়ে থাকে মেনলি উডের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এটা তৈরি হয়ে থাকে কাঠের, বাট কাঠ দিয়ে তো আমাদের লেখা পড়ে না, আমাদের লেখাটা পড়ে মেনলি লেড দিয়ে। ঠিক আছে, আমাদের যে লিড আছে, লেড তো বলে না, লিড বলে, আমাদের যে লিড আছে, পেন্সিলের যে লিড আছে সেই লিড দিয়ে আমাদের লেখাটা পড়ে, বা আমরা যে ড্রয়িংগুলো করে থাকি সেই ড্রয়িংগুলো আমরা মেনলি লিড দিয়ে করে থাকি। এই লিডটা হয় হচ্ছে মেনলি দুটো কম্পোনেন্ট দিয়ে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে আমার ক্লে থাকে, আর একটা হচ্ছে আমার কেওলিন বা ক্লে থাকে। কেওলিন বা একে অনেক সময় ক্লে বলে।
ঠিক আছে, কেওলিন বা ক্লে। তো আমাদের এই যে লিড যেটা থাকে, লিডের মেনলি দুটো কম্পোনেন্ট থাকে, গ্রাফাইট আর একটা হচ্ছে কেওলিন, যেটাকে ক্লে বলে। ঠিক আছে, মনে রাখবে লিডে কেওলিনের পরিমাণ যত বেশি হবে, ঠিক আছে, লিডে কেওলিন এর পরিমাণ যত বেশি হবে পেন্সিল হার্ডনেস তত বেশি হবে। ঠিক আছে, তো হার্ড গ্রেডের যে পেন্সিল হয়ে থাকে এতে কি হয়ে থাকে না, কেওলিন বেশি থেকে থাকে, এতে কেওলিন বা ক্লে বেশি থাকে। আর গ্রাফাইট যত বেশি থাকবে, গ্রাফাইটের মাত্রা যত বাড়বে তত সে কি হবে, সফট হতে থাকবে। তো সফট পেন্সিলে কি হয়ে থাকে, গ্রাফাইট বেশি থাকে। এবার সফট পেন্সিল যত হবে, মনে রাখবে যত আমাদের সফট পেন্সিল হবে তাতে কি হয়ে থাকে, গ্রাফাইট বেশি থাকে। ঠিক আছে, যত সফট পেন্সিল হবে গ্রাফাইট বেশি থাকে। গ্রাফাইটের জন্যই আমার যে কালো রঙের দাগটা পড়ে সেটা মেনলি পড়ে থাকে হচ্ছে আমাদের গ্রাফাইটের জন্য। তো গ্রাফাইট যত বেশি থাকবে তত আমার বেশি ডিপ এবং থিক লাইন পড়বে, থিক লাইন তৈরি হবে। ঠিক আছে, যত আমার বেশি গ্রাফাইট থাকবে, দ্যাট ইজ সফট পেন্সিল যত হবে তত আমার বেশি থিক লাইন হবে, তত আমার বেশি পুরু লাইন হবে, কি হবে না, পুরু লাইন হবে। ঠিক আছে, তত আমার বেশি মোটা লাইন হবে। আর যত আমার হার্ড পেন্সিলে কি হয়ে থাকে, গ্রাফাইট কম থাকে আর কেওলিন বেশি থাকে। তো তার জন্য কি হয়, হালকা বা থিন লাইন পড়ে। ঠিক আছে, হালকা বা থিন লাইন পড়ে। আর এটা থিক লাইন পড়ার জন্য সফট পেন্সিল কি হয়ে যায়, তাড়াতাড়ি ক্ষয়ে যায়, ক্ষয় হয়। ঠিক আছে, তাড়াতাড়ি ক্ষয় হয়। ঠিক আছে, আর এটার ক্ষয় ধীরে হয়। ঠিক আছে, এটার ক্ষয় কি হয়ে থাকে না, ধীরে হয়, এটা অনেক ধীরে ক্ষয় হয়ে থাকে। ঠিক আছে, হার্ড পেন্সিলটা অনেক ধীরে ক্ষয় হয়ে থাকে। ঠিক আছে, এটা হয়ে থাকে মেনলি আমাদের পেন্সিলের ক্ষেত্রে, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এই যে আমাদের তিনটে গ্রেড বা তিনটে ক্যাটাগরি আমরা পড়লাম, তিনটে গ্রেড বলবো না, তিনটে যে ক্যাটাগরি আমরা পড়লাম, হার্ড, মিডিয়াম আর হচ্ছে সফট। ঠিক আছে, এর ভেতরেও আমাদের প্রচুর গ্রেডিং থাকে। ঠিক আছে, টোটাল পেন্সিল হয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য ইউজ হয়ে থাকে, টোটাল পেন্সিলের গ্রেডিং হয়ে থাকে 18টা। তো তার ভেতরে হার্ড গ্রেডিং এর পেন্সিল হয়ে থাকে 9H, এটা শুরু হয় 9H থেকে, 8H, 7H, 6H, 5H, 4H, এই 6টা হচ্ছে হার্ড গ্রেডের পেন্সিল। ঠিক আছে, মনে রাখবে যত H ভ্যালু বাড়ে তত হার্ড হয়। ঠিক আছে, আর যত H ভ্যালু কমে তত হার্ডনেসও কমে। ঠিক আছে, তার সফটনেস বাড়তে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে 3H, 2H, H যেই হয়ে গেল, তারপরে হবে হচ্ছে F, তারপরে HB আর হচ্ছে B। দেখো এটা 6টা হয়ে গেছে, এগুলো হচ্ছে মিডিয়াম গ্রেডের। ঠিক আছে, নেক্সট হচ্ছে সফট গ্রেডের মধ্যে আমাদের প্রথমেই আসে 2B, 3B, 4B, 5B, 6B, 7B।
ঠিক আছে, এই 6টা হলো সফট গ্রেডের। টোটাল 6 6 6 18টা হয়ে থাকে হচ্ছে আমাদের পেন্সিলের গ্রেডিং। মনে রাখবে যত বি এর ভ্যালু বাড়ে তত সফট হয়, তত সফট হয়, আর যত সফট হয় তত কি হয়, আমার বেশি ডিপ বা থিক লাইন পড়বে। আর যত আমার এইচ ভ্যালু বাড়ে তত হার্ড হয়, যত হার্ড পেন্সিল হবে তত আমার থিন লাইন পড়বে, হালকা লাইন পড়বে, এবং সেটা ধীরে ধীরে ক্ষয় হবে। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে আমার বেসিক গ্রেডিং, এগুলো গেল হচ্ছে আমার বেসিক গ্রেডিং। ঠিক আছে, এবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের এতগুলো পেন্সিল ইউজ হয় না। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা কমনলি এতগুলো পেন্সিল ইউজ করে থাকি না, আমরা কিছু বেসিক পেন্সিল ইউজ করে থাকি, যেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এইচবি। এইচবি হচ্ছে আমাদের কোথায় আছে না, একটা মিডিয়াম গ্রেডের পেন্সিল। এইচবি কিসের জন্য আমরা ইউজ করে থাকি, ফ্রি হ্যান্ড স্কেচের জন্য। ফ্রি হ্যান্ড স্কেচিং, আমরা যদি খালি হাতে কোনো কিছু স্কেচিং করি সেটার জন্য আমরা এইচবি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়া এইচ আর 2H আমরা ব্যবহার করে থাকি কি না, আউটলাইন। ঠিক আছে, ভিজিবল আউটলাইন, বাউন্ডারি লাইন, তারপরে হচ্ছে ভিজিবল লাইন, বা বেটার আমার সে বলতে গেলে থিক লাইন। যে কোনো থিক লাইন ড্র করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। এছাড়া আমরা ব্যবহার করি 4H, 5H, 6H, এগুলোকে আমরা ব্যবহার করে থাকি মেনলি কনস্ট্রাকশন লাইন, আমাদের থিন লাইন ড্র করার জন্য, যেমন আর কিছু হয়ে থাকে, যেমন আমাদের সেকশন লাইন আমরা এটা দিয়ে ড্র করে থাকি। এছাড়া আমরা সেন্টার লাইন ড্র করে থাকি, এগুলো সব আমরা করে থাকি মেনলি 4H দিয়ে। আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আগে যখন ট্রেডের ক্ষেত্রে করেছি তোমাদের মনে থাকবে যে আমরা 4H ব্যবহার করি, আর এগুলোর ক্ষেত্রে জেনারেলি আমরা H ব্যবহার করি। ঠিক আছে, ভিজিবল আউটলাইন তৈরি করার জন্য আমরা মেনলি H বা 2H ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর বি বা তার ওপরের যেগুলো আছে, বি 2B 3B 4B, এগুলো সব ব্যবহার হয়ে থাকে শেডিংয়ের জন্য। আর মনে রাখবে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে সফট পেন্সিল সেরকম একটা ব্যবহার হয় না, এগুলো ব্যবহার হয়ে থাকে, এগুলো সবকটাই ব্যবহার হয়ে থাকে হচ্ছে আর্টিস্টিক ড্রয়িংয়ের জন্য, এগুলো সবকটাই ব্যবহার হয়ে থাকে হচ্ছে আর্টিস্টিক ড্রয়িংয়ের শেডিং পারপাস। ঠিক আছে, দ্যাট ইজ আর্টিস্টরা যে ড্রয়িং করে থাকে সেখানে শেডিংয়ের পারপাসে এই সমস্ত সফট পেন্সিল ব্যবহার হয়ে থাকে। আমরা মেনলি মিডিয়াম আর হার্ড গ্রেডের কিছু পেন্সিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের পার্সপেক্টিভে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়াও আমরা 3H 2Hও কখনো কখনো কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করে থাকি। এই হলো আমাদের টোটাল পেন্সিলের বিষয়ে পুরো আলোচনা। ঠিক আছে, পেন্সিল সম্পর্কে এইটুকু পড়লেই যথেষ্ট, এর বেশি আর কিচ্ছু পড়ার দরকার নেই। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটার যে উত্তরটা হবে সেটা হচ্ছে পেন্সিলকে আমরা কিসের বেসিসে রেটিং করে থাকি, সেটা হচ্ছে তার যে লিড আছে, লিডের হার্ডনেস অথবা সফটনেসের উপর বেস করে তাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, তাকে আমরা বিভিন্ন ভাগে রেট করে থাকি। ঠিক আছে, বা তার গ্রেড নির্ধারণ করে থাকি। ঠিক আছে, এরকম আমরা দেখতে পাচ্ছি 3টে ক্যাটাগরি আছে এবং আমরা 18টা গ্রেড পেয়েছি। ঠিক আছে, চলো, এটা গেল হচ্ছে আমাদের কি না, পেন্সিল, যেটা হচ্ছে একটা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট যাই বলো। ঠিক আছে, চলো নেক্সট এটা কি বলেছে, প্রদত্ত চিত্রে দেখানো সারফেস ফিনিশ প্রতীকটি কি নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে সারফেস ফিনিশের একটা সিম্বল। ঠিক আছে, এটা মেনলি হচ্ছে আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশন সিম্বলিক রিপ্রেজেন্টেশন বলে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটার পার্ট। ঠিক আছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন বলে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটার পার্ট। ঠিক আছে, তো এটাতে আমরা কি পেয়ে থাকি, মূলত কি পেয়ে থাকি। ঠিক আছে, তো সারফেস ফিনিশের ক্ষেত্রে আমাদের যে সিম্বলগুলো ইউজ হয়ে থাকে সেগুলো সবকটাই আজকে আমরা একবারে দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা সারফেস ফিনিশের জন্য সারফেস ফিনিশ রিলেটেড আমাদের যে সিম্বলগুলো ইউজ হয়ে থাকে
ঠিক আছে, মেনলি আমাদের 3টে সিম্বল ইউজ হয়ে থাকে এবং তার ভেতরে বিভিন্ন নোটেশান থাকে, সেই নোটেশানগুলো সহ আমরা একবারে দেখে নেব। এগুলো আমাদের পরীক্ষায় খুব কমনলি আসে, এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, এছাড়াও আরও কোশ্চেন আমরা দেখতে পাবো এই সারফেস ফিনিশ থেকে এসছে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, অলমোস্ট প্রতিটা শিফটে একটা করে সারফেস ফিনিশ থেকে আমাদের সিম্বলের কোশ্চেন এসছে। ঠিক আছে, তো চলো দেখে নিই। সারফেস ফিনিশের সিম্বলকে আমরা মেনলি এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। প্রথমে আমার থাকে হচ্ছে এরকম একটা গ্রাউন্ড, তারপরে আমার থাকে হচ্ছে এরকম একটা ভি শেপ, তারপরে আমার থাকে হচ্ছে এরকম একটা ভি শেপ, যেখানে এই যে হাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট লেগটার হাইট হয়ে থাকে 1, আর এই যে বড় লেগটার হাইট এটা হয়ে থাকে হচ্ছে অলমোস্ট 3-এর কাছে, মানে 1:3 রেশিওতে হয়ে থাকে, এবং এই যে অ্যাঙ্গেলটা হয়ে থাকে এটা 60 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, এটা হয়ে থাকে এর বেসিক নোটেশন, এটা হয়ে থাকে হচ্ছে এর বেসিক নোটেশন। ঠিক আছে, দ্যাট ইজ এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে 60 ডিগ্রি, এবং ছোট যে আর্মটা আছে সেটা হয় জেনারেলি 1, এবং বড় আর্ম, এই বড় আর্ম এবং ছোট আর্মের মধ্যে রেশিও হয়ে থাকে 3:1। ঠিক আছে, মানে একটা যদি 1 মিলিমিটার হয় আর একটা হবে 3 মিলিমিটার, একটা যদি 2 মিলিমিটার হয় আর একটা হবে 6 মিলিমিটার, এরকম হচ্ছে হয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমাদের টোটাল 3টে নোটেশন এখানে পড়তে লাগে, আমাদের টোটাল 3টে নোটেশন এখানে মেনলি পড়তে লাগে। ঠিক আছে, সারফেস ফিনিশের ক্ষেত্রে প্রথম নোটেশনটা থাকে হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, যেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাই হচ্ছে যে এটা একটা জেনারেল সারফেস ফিনিশ, জেনারেল সারফেস ফিনিশ, জেনারেল সারফেস ফিনিশ বলতে কি বোঝায়? মানে আমি কোন পদ্ধতিতে সারফেস ফিনিশ করেছি সেটা আমার মেনশনড নেই, সেটা আমার মেনশন করার দরকার নেই, আমি যে কোনো পদ্ধতিতে সারফেস ফিনিশ করতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ আমার যে পার্টটা প্রডিউস করবে সে এই সিম্বলটা দেখলে বুঝবে যে আমি যে কোনো পদ্ধতিতে সারফেস ফিনিশ করতে পারি। আমি মেশিনিংও চাইলে করতে পারি, বা আমি যে কোনো রকম আমার ধরো কাস্টিং অপারেশানেও যে সারফেস ফিনিশ আসবে সেটাতেও আমার চলবে, আমার ফোর্জিং অপারেশানেও যে সারফেস ফিনিশ আসবে সেটাতেও আমার চলবে। তো সেটা একটা জেনারেল সারফেস ফিনিশকে ডিপিক্ট করে থাকে। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা হবে হচ্ছে একটা জেনারেল সারফেস ফিনিশের সিম্বল। ঠিক আছে, চলো প্রথম অপশানটা কি, মেটেরিয়াল রিমুভাল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে মেটেরিয়াল রিমুভাল আমি করবই না, এটা সম্পর্কে তো বলে না। খুব ভালো কথা, সারফেস মাস্ট বি লেফট উইদাউট মেশিনিং, সারফেসের ওপরে মেশিনিং করা চলবে না, এটাও বলে না। ঠিক আছে, সারফেস রিকোয়ার আ স্পেসিফিক ফিনিশিং প্রসেস, কোনো একটা স্পেসিফিক ফিনিশিং প্রসেস আমার এর জন্য দরকার হয়ে থাকে না, আমাকে স্পেসিফিক কিছু বলে দেয়নি। এটা হচ্ছে একটা জেনারেল মেশিনিং ইন্ডিকেশন উইদাউট রাফনেস ডিটেলস, যেটা কিনা একটা জেনারেল কোনো একটা প্রসেসের থ্রু দিয়ে আমি এটাকে প্রডিউস করব, এবং যেখানে আমার রাফনেসের কোনো ডিটেলস দেওয়া নেই, তো এটাই হবে হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, দ্যাট ইজ জেনারেল আমার সারফেস ফিনিশ আসবে, আমি যে প্রসেসে করছি সেটা দিয়েই আসবে, রিকোয়ার্ড সারফেস ফিনিশটা সেটা দিয়েই যেটা আসবে সেটাই হবে হচ্ছে আমার ফাইনাল। তার জন্য পরে আমাকে যে মেশিনিং করতে হবে, বা পরে আমাকে যে গ্রাইন্ডিং করতে হবে, বা মিলিং করতে হবে, বা ল্যাপিং করতে হবে, হনিং করতে হবে, এরকম কোনো আলাদা সারফেস ফিনিশের আমার প্রয়োজন নেই। জেনারেল সারফেস ফিনিশ যেটা হবে, যে প্রসেসের থ্রু দিয়ে আমরা প্রোডাকশন করছি সেটাতেই যে সারফেস ফিনিশ আসবে সেটাই হবে হচ্ছে তার ফাইনাল সারফেস ফিনিশ। ঠিক আছে, এই সিম্বলটা এটাকে রিপ্রেজেন্ট করে। 2 নম্বর সিম্বল কি হয়ে থাকে? 2 নম্বর সিম্বল হয়ে থাকে হচ্ছে এটা। 2 নম্বর সিম্বল হয়ে থাকে এই, 2 নম্বর সিম্বল হয়ে থাকে এটা। দ্যাট ইজ এই ভিটা যেরকম থাকে সেরকমই থাকে, তার উপর একটা গোল্লা পড়ে যায়। ঠিক আছে, এটাতে কি বলা হয়ে থাকে? এটা হয়ে থাকে নো সারফেস ফিনিশ রিকোয়ার্ড, নো সারফেস ফিনিশ, বা বেটার সে নো মেশিনিং রিকোয়ার্ড, কোনো মেশিনিংয়ের দরকার নেই। ঠিক আছে, কোনো মেশিনিংয়ের দরকার নেই, তুমি কোনো রকম কোনো মেশিনিং করবে না। ঠিক আছে, বা কোনো রকম কোনো মেটেরিয়াল রিমুভাল তুমি করবে না। ঠিক আছে, কোনো রকম কোনো মেটেরিয়াল রিমুভাল করবে না। এটাতে তুমি মেটেরিয়াল রিমুভাল করতেও পারো, 1 নম্বরের যেটা আমরা করেছি সেটা দিয়ে তুমি মেটেরিয়াল রিমুভাল করতেও পারো, ঠিক আছে, নাও করতে পারো, বা যে প্রসেসে তুমি করছো সেটাতেই যে সারফেস ফিনিশ আসবে সেটাই যথেষ্ট। আর এটার ক্ষেত্রে হচ্ছে কোনো রকম মেটেরিয়াল রিমুভ করাই যাবে না। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা বোঝায়। 3 নম্বর আমার যে সিম্বলটা আসে সেটাও হচ্ছে সেম এরকম টাইপেরই, এটা হচ্ছে কমন সিম্বল, মনে রাখবে এটা হচ্ছে বেস সিম্বল। এই একের যেটা এটাকে বলা হয়ে থাকে বেস সিম্বল, ঠিক আছে, এর ওপর বেস করে দাঁড়িয়ে আছে এই দুটো সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তৃতীয় সিম্বল। এটাও
এই ছোট একটা আর্ম বড় একটা আর্ম সেটা তো আছে, প্লাস এখানে গোল্লা ছিল, এখানে তার পরিবর্তে এটা একটা ক্লোজড কন্ডিশন হয়ে গেছে। দ্যাট ইজ এরকম একটা ট্রায়াঙ্গেল হয়েছে আর এরকম একটা লেজ বেরিয়ে আছে। ঠিক আছে, তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় মেশিনিং ইজ রিকোয়ার্ড, মেশিনিং ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, দ্যাট ইজ আমার কোনো না কোনো একটা মেশিনিং তোমাকে করতেই হবে, ওয়েদার ইট ইজ মিলিং হোক, বা আমি কোনো ফেসিং অপারেশন করছি, আমি কোনো চ্যাম্ফারিং করছি, আমি কোনো রকম করছি, পার্টিং অফ করছি, যাই হোক কিছু না কিছু মেশিনিং অপারেশন তোমাকে করতে হবে। ঠিক আছে, মেশিনিং অপারেশন করে এটা তোমাকে প্রোডাকশন করতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে থাকে আমাদের সারফেস ফিনিশের তিনটে বেসিক সিম্বল, এটাই হয়ে থাকে আমাদের সারফেস ফিনিশের ক্ষেত্রে তিনটে বেসিক সিম্বল। ঠিক আছে, এই তিনটে থেকে 2019-এও প্রচুর কোশ্চেন এসছে, প্রচুর কোশ্চেন ইন দ্য সেন্স মানে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন এসছে। আমাদের 2025-এও অলমোস্ট প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে একটা করে কোশ্চেন এসছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এই কোশ্চেনটা থেকে। ঠিক আছে, মানে এই টপিকটা থেকে, সারফেস ফিনিশের এই সিম্বলগুলো থেকে। তো এই তিনটে সিম্বল আমাদের মনে রাখতে লাগে এবং কোথায় কোনটা ইউজ হয় সেটা আমাদের ভালো করে একটু মাথায় রেখে দিতে হয়। ঠিক আছে, খুব সোজা, এমন কিছু কঠিন নয়। প্লাস এটা কি করে তৈরি হয়, এটার থেকে যদিও কোশ্চেন আসেনি এখনো পর্যন্ত, বাট ফিউচারে আসতেই পারে। তো এটাও একটু মাথায় রেখে দেবে যে একটা লেগ হয়ে থাকে 1 আর একটা লেগ হয়ে থাকে 3 ইউনিটের, আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়ে থাকে 60 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আরও কিছু এর নোটেশন আছে, সেগুলো আমরা একবারে দেখে নিই। ঠিক আছে, তো আমাদের যে বেসিক সারফেস মেশিনিং অপারেশনের সারফেস রাফনেসকে আমরা এভাবে ডিফাইন করে থাকি, যেটার থ্রু দিয়ে আমাদের কোনো না কোনো মেশিনিং করে আমরা সারফেস রাফনেসটা, ওই সারফেস ফিনিশটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমরা কিছু নোটেশন ব্যবহার করি, সেগুলো আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এটাকে এ দিয়ে ডিপিক্ট করা হয়, এটাকে ডিপিক্ট করা হয় বি দিয়ে, এটাকে ডিপিক্ট করা হয় সি দিয়ে, এটাকে ডিপিক্ট করা হয় ডি দিয়ে, আর এটা হচ্ছে ই দিয়ে। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এই এ বি সি ডি ইর যে প্লেসমেন্টগুলো পড়লাম সেগুলো মাথায় রাখবে। এবার এ বি সি ডি ই বলতে কি বোঝায় সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এগুলো নিয়ে ডিটেলসে পড়তে লাগবে না, খালি মনে রাখবে যে এগুলো বলতে কি কি বোঝায়। 1 নম্বর হচ্ছে এ বলতে বোঝায় হচ্ছে ভ্যালু অফ রাফনেস, ঠিক আছে, দ্যাট ইজ ওই যে সারফেসটা হবে সেই সারফেসের রাফনেস কতটা হবে সেটা এখানে আমরা লিখে দিই, মেনলি সারফেস রাফনেস মাইক্রোমিটারে রিপ্রেজেন্ট করা হয়। ধরো ফর এক্সাম্পল কোনো একটা ড্রয়িং আছে, সেই ড্রয়িংয়ের ওপরে এরকম সারফেস ফিনিশ করে এই সিম্বল দিয়ে লিখে দিয়েছে, এখানে এর ভ্যালু লিখে দিয়েছে, এর জায়গায় লিখে দিয়েছে সে ফর এক্সাম্পল এরকম, এর জায়গায় লিখে দিয়েছে সে 25 মাইক্রোমিটার। দ্যাট ইজ এর যে সারফেস রাফনেসটা হবে সেটা হবে হচ্ছে 25 মাইক্রোমিটারের, এর সারফেস রাফনেসটা ম্যাক্সিমাম এটা হতে পারে। ঠিক আছে, নেক্সট বি যেটা হবে সেটা হচ্ছে প্রোডাকশন মেথড, দ্যাট ইজ আমি ওই সারফেস রাফনেসটা কোন প্রসেসে নিয়ে আসবো সেটা আমাকে উল্লেখ করতে হবে বি দিয়ে। দ্যাট ইজ এখানে আমাকে বলে দিয়েছে বি দিয়ে ওই সারফেস রাফনেসটা আমি কিভাবে নিয়ে আসবো। ধরো ফর এক্সাম্পল আমি বললাম আমি গ্রাইন্ডিং দিয়ে করব, তো এখানে আমি গ্রাইন্ডিং লিখবো। ধরো আমার মনে হলো আমি বললাম আমি মিলিং দিয়ে করব, আমি এখানে মিলিং লিখলাম। ঠিক আছে, ধরো আমার মনে হলো আমি ফেসিং দিয়ে করব, আমি এখানে ফেসিং লিখলাম। সেরকমভাবে আমাকে এখানে ওপরে লিখে দিতে হবে যে কোন প্রসেসের থ্রু দিয়ে আমি এই প্রোডাকশানটা করব, করতে হবে সেটা লিখে দেবে এবং সেটা ইন্ডিকেট হয়ে থাকে বি দিয়ে। ঠিক আছে, কোন মেথডে আমার প্রোডাকশানটা হবে। লাইক আমি গ্রাইন্ডিং করব, আমি ধরো ফর এক্সাম্পল মনে করলাম হনিং করলাম। ঠিক আছে, আমি মনে করলাম ল্যাপিং করলাম। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম সারফেস ফিনিশের পদ্ধতি। আমার মনে হলো আমি মিলিং করলাম, বা আমি বেসিক ফেসিং অপারেশন করলাম, সেটা থ্রু দিয়েও হয়ে গেল আমার। আমি লেদে ফেসিং অপারেশন করলাম, সেটা থ্রু দিয়েও হয়ে গেল। এগুলো হচ্ছে প্রোডাকশন মেথড, যেটা বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। নেক্সট সি কি রিপ্রেজেন্ট করে হচ্ছে স্যাম্পলিং লেন্থ। এটা কি জিনিস? স্যাম্পলিং লেন্থ, দ্যাট ইজ আমি যে প্রোডাকশানটা করব তার যে সারফেস রাফনেস সেটা তো আমাকে চেক করতে হবে,
যে আমার রিকোয়ার্ড আছে, ড্রয়িংয়ে বলে দিয়েছে 25 মাইক্রোমিটারের আমাকে সারফেস রাফনেস নিয়ে আসতে হবে। তো অবভিয়াসলি আমি যখন প্রোডাকশনটা করব, আফটার প্রোডাকশন আমি সেই সারফেস রাফনেসটাকে চেক করব। তো সেই সারফেস রাফনেসটাকে আমি চেক করার জন্য অবভিয়াসলি আমার যে পুরো পার্টটা আছে, পুরো পার্টে তো আমি চেক করব না, সেটাতে যদি আমি চেক করি পার্টটা ডিফেক্টিভ হয়ে যেতে পারে। তো তার জন্য কি করতে হয়, আমাকে সেই পার্টের কিছুটা পোর্শনকে আমাকে নিয়ে তার উপরে টেস্ট করতে হয়। সেই যে পোর্শনটা নিয়ে আমরা টেস্ট করি সেটা হচ্ছে তার স্যাম্পলিং লেন্থ। ঠিক আছে, তো এখানে আমাকে বলে দেয় যে স্যাম্পলিং লেন্থ কতটা নিয়ে তুমি টেস্ট করবে, আমার কোন স্যাম্পলিং লেন্থটা নিয়ে, কতটা স্যাম্পলিং লেন্থ নিয়ে আমি সেটাকে টেস্ট করব। যে আমি 2 মিলিমিটার লেন্থের কোনো স্ট্রিপ কেটে নিয়ে সেখান থেকে টেস্ট করব, বা 5 মিলিমিটারের কোনো পোর্শন নিয়ে তার ভেতরে আমি টেস্ট করব, যে সেটুকু 25 মাইক্রোমিটারের আমার যে সারফেস র্যাপনেস ভ্যালুটা আসার কথা বা সারফেস র্যাপনেসের যে ক্যারেক্টারিস্টিক্সটা আসার কথা সেটা এসছে নাকি। ঠিক আছে, তো সি রিপ্রেজেন্ট করে হচ্ছে স্যাম্পলিং লেন্থ। আমাদের জাস্ট পরীক্ষায় এইগুলোই আসে, যে এ কি রিপ্রেজেন্ট করে, বি কি রিপ্রেজেন্ট করে, সি কি রিপ্রেজেন্ট করে, ডি আর ই কি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় মেনলি এগুলোই আসে, এর থেকে ডিটেলসে আসে না, এখান থেকে আমাদের কোনো অঙ্কও আসে না, কিছুই আসে না। ঠিক আছে, বেসিক এগুলোকে কোনটা থেকে কি রিপ্রেজেন্ট করে এই 5টা জিনিস আমাদের মাথায় রাখতে লাগে। পরীক্ষায় এই 5টা জিনিস এক্স্যাক্ট এই ভ্যালু মানে এই লেখাগুলোই উল্লেখ করে দেবে। ঠিক আছে, তো সেগুলোই আসবে আমাদের। নেক্সট ডিটা কি, ডি হচ্ছে ডিরেকশন অফ লে। ডিরেকশন অফ লে, এই ডিরেকশন অফ লেটা কি জিনিস একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, ডিরেকশন অফ লেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমরা কোনো ফেসিং অপারেশন করছি, আমরা কোনো কি করছি না, ফেসিং অপারেশনের থ্রু দিয়ে আমরা কি করছি, সারফেস ফিনিশ করছি। এবার ধরো তুমি কোনো অবজেক্টের এরকম সারফেস ফিনিশ করেছো, সারফেস ফিনিশ করার পর অবভিয়াসলি তুমি দেখতে পাবে এর যে সারফেস রাফনেসটা রয়েছে সেটা হয় এরকমভাবে আছে। ঠিক আছে, দ্যাট ইজ উঁচু 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 এরকমভাবে ঢেউ খেলানো আছে। অথবা আমি সারফেস রাফনেসটা এরকমভাবে দেখতে পারবো, সারফেস রাফনেসটা আমি এরকমও দেখতে পারবো। ঠিক আছে, দ্যাট ইজ এরকম উঁচু উঁচু ঢেউ খেলানো রয়েছে, তো এটাও হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ আমার টুলের আমার যে ফিটটা যেদিক বরাবর গেছে সেদিক বরাবর আমার সারফেস রাফনেস, সারফেসের যে লে সেটা আমি দেখতে পারবো, এটাকেই বলা হয়ে থাকে লে, এটাকেই বলা হয়ে থাকে লে। ঠিক আছে, যে আমার টুলটা আমি তখন এটা ধরো প্ল্যানার অপারেশন করেছি, বা শেপিং মেশিনে আমি শেপিং টুল দিয়ে কেটেছি। ঠিক আছে, স্লটার মেশিন বা শেপিং মেশিনে আমি কেটেছি। ঠিক আছে, দিয়ে তখন আমার কি হয়েছে, ফর এক্সাম্পল আমার টুলের ফিটটা এদিক বরাবর দেওয়া ছিল, টুলের ফিটটা এদিক বরাবর দেওয়া ছিল। তো অবভিয়াসলি আমার টুলের ফিট যদি এদিক বরাবর দেওয়া থাকে, আমার যে সারফেস রাফনেসটা আসবে সেটা আমি যদি সাইড ভিউতে দেখি এদিক দিয়ে, আমি এরকম দেখতে পাবো, দ্যাট ইজ এই মাঝখানটা একটু নিচু হয়ে গেছে, তো এক্ষেত্রে সারফেস ফিনিশটা এরকম হবে। আমি যদি টুলটার ফিটটা এদিক বরাবর রেখে থাকি, এরকম বরাবর রেখে থাকি, তখন আমার সারফেস রাফনেসটা এদিক দিয়ে আমি এরকম দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটাকেই বলা হয়ে থাকে সারফেস রাফনেসের লি, এটাকেই বলা হয়ে থাকে সারফেস রাফনেসের লি। ঠিক আছে, সেম ওয়েতে আমি ধরো ফর এক্সাম্পল আমি কোনো ফেসিং অপারেশন করেছি, এরকম কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট আছে তার ফেসিং অপারেশন করেছি। তো ফেসিং অপারেশনের ক্ষেত্রে আমি এরকম টাইপের লে দেখতে পাবো, এরকম টাইপের লে দেখতে পাবো। ঠিক আছে, এরকম রাউন্ড 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 সার্কুলার লে দেখতে পাবো, মানে আমি যদি এটাকে সামনে থেকে দেখি এরকম টাইপের লে দেখতে পাবো, এরকম টাইপের লে দেখতে পাবো। ঠিক আছে, কারণ আমার যে কাটিং টুলটা আছে ওটা কি হয়েছে, ফিডও নিয়েছে প্লাস ডেপথ অফ কাটও নিয়েছে, ওইভাবে যেতে 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 ওই রকমভাবে দাগ কাটতে কাটতে গেছে। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে ওর ডিরেকশন অফ লে। তো সেই ডিরেকশন অফ লেটা কীরকম সেটা আমরা এখানে ডি দিয়ে ডেপিক্ট করে থাকি। ঠিক আছে, আর ই যেটা আছে, ই হচ্ছে মেশিনিং অ্যালাওয়েন্স, দ্যাট ইজ মেশিনিং করার সময় আমরা এই যে ডেপথ অফ কাট, ফিড, স্পিড, কাটিং স্পিড এগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলোতে আমি কতটা অ্যালাওয়েন্স ব্যবহার করেছি, মেশিনিংয়ের ক্ষেত্রে আমার কতটা অ্যালাওয়েন্স অ্যাকসেপ্টেবল রয়েছে সেটাই আমাকে এখানে লিখে দিতে লাগে। ঠিক আছে, সেটাই আমাকে এখানে লিখে দিতে হবে, কারণ আমি বলেছি 25 মাইক্রোমিটার সারফেস রাফনেস ইউজ করতে দিয়ে প্রোডাকশনটা করতে। ঠিক আছে, তো এক্স্যাক্ট সেটা পসিবল নয়, তো সেটা কতটা অ্যালাওয়েন্স নিতে পারবে। ঠিক আছে, তার জন্য আমাকে ফিড, তারপর হচ্ছে ডেপথ অফ কাট এগুলোর ওপরে কি ভ্যারিয়েশন আসবে সেটা আমরা ডেপিক্ট করে থাকি এই ই এর থ্রু দিয়ে। তো এটাই হয়ে থাকে আমার কমপ্লিট একটা সারফেস রাফনেসের সিম্বল, এটাই হয়ে থাকে আমার কমপ্লিট একটা সারফেস রাফনেসের সিম্বল। এর ভেতরে আমাদের প্রিভিয়াস ইয়ারে এই তিনটের থেকে কোশ্চেন এসছে, মানে এরকম উল্লেখ করে দিয়েছে, দিয়ে বলেছে এ বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, সি বলতে কি বোঝায়, ডি আর ই এখনো পরীক্ষায় আসেনি বাট আসতেও পারে। ঠিক আছে, এই টোটাল 5টা জিনিস থাকে আমাদের সারফেস রাফনেস বোঝানোর জন্য আমরা এই 5টা ইন্ডিকেটরকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর হচ্ছে সারফেস ফিনিশ বোঝানোর জন্য আমরা এই 3টে সিম্বল ব্যবহার করে থাকি। ঠিক আছে, তার ভেতর প্রিভিয়াস ইয়ারেই দেখতে পাচ্ছ এই সিম্বলটা এসছে আমাদের পরীক্ষায়।
ঠিক আছে, তো ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হয়ে গেল আমাদের সারফেস ফিনিশের বিভিন্ন রকম সিম্বল এবং সারফেস রাফনেস ডিপিক্ট করার বিভিন্ন রকম পদ্ধতি। ঠিক আছে, বিভিন্ন রকম আমাদের নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো সেটা হচ্ছে এটা। চল নেক্সট আমাদের কি কোশ্চেন আসে, নেক্সট আমাদের কোশ্চেন আছে হচ্ছে, এটা হচ্ছে লাইন থেকে কোশ্চেন। ঠিক আছে, এটাও আমাদের শিফট টুতে এসছে, এটাও এসছে হচ্ছে আমাদের শিফট টুতে, এটাও হচ্ছে ফিটারের শিফট টুতে এসছে। ঠিক আছে, ফিটারের শিফট টুতে এসছে 200টা মেয়ের। ঠিক আছে, এটা কি বলেছে, কোশ্চেনটা কি বলেছে, BIS SP 46/2003 এই স্ট্যান্ডার্ড অনুযায়ী নিচের কোন অ্যাপ্লিকেশন বা ব্যবহারটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা চেন থিন লাইনকে সঠিকভাবে প্রকাশ করা হয়, মানে চেন থিন লাইন কোন পারপাসে আমরা মেনলি ব্যবহার করে থাকি, চেন থিন লাইন আমরা মেনলি কোন পারপাসে ব্যবহার করে থাকি। আমরা জানি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম লাইন ব্যবহার করে থাকি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম লাইন ব্যবহার করে থাকি। সেগুলোকে যদি আমরা ব্রড ওয়েতে ক্যাটাগরাইজ করি, একটা হচ্ছে থিক লাইন হয়, একটা হচ্ছে থিন লাইন হয়। একটা হয় হচ্ছে আমার থিক লাইন, থিক লাইন, আর একটা হয় হচ্ছে আমার থিন লাইন। জেনারেলি থিক লাইন যেটা হয় সেটা হয় হচ্ছে 0.7 mm থিকনেস, আর থিন লাইন যেটা হয় সেটা হয় হচ্ছে 0.3 mm থিকনেস। জেনারেলি এই কনভেনশনটা আমরা ফলো করে থাকি। ঠিক আছে, ইন জেনারেল, জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে। ঠিক আছে, এবার BIS স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের বিভিন্ন রকম লাইন আছে, আমাদের বিভিন্ন রকম লাইন আছে, সেগুলোর নোমেনক্লেচারও আমরা করে থাকি, সেগুলোর নোমেনক্লেচারও আমরা করে থাকি। ঠিক আছে, যেমন প্রথমেই হচ্ছে আমাদের টাইপ A যে লাইনটা হয়ে থাকে, টাইপ A যে লাইনটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস থিক লাইন, কন্টিনিউয়াস থিক লাইন। এটা কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে, ভিজিবল আউটলাইনের জন্য, ভিজিবল আউটলাইন বোঝাতে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের অবজেক্ট আউটলাইন বলতে, অবজেক্ট আউটলাইন, অবজেক্ট আউটলাইনের জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এছাড়া ভিজিবল এজ বোঝাতে, ভিজিবল এজ বোঝাতে, ঠিক আছে, আমরা ব্যবহার করে থাকি। আর হচ্ছে অবজেক্ট লাইন বোঝাতে, অবজেক্ট লাইন বোঝাতে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোনো অবজেক্টের, ধরো এটা একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট আছে, এটাই হচ্ছে এর ভিজিবল আউটলাইন, এটাই হচ্ছে এর ভিজিবল আউটলাইন। ঠিক আছে, বা এটাই হচ্ছে এর ভিজিবল এজ, সেগুলো বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি না কন্টিনিউয়াস থিক লাইন, যেটার মোটামুটি আমাদের যে উইডথটা হয়ে থাকে সেটা হয়ে থাকে 0.7 mm, এবং এটা টাইপ A হয়ে থাকে। নেক্সট আমাদের টাইপ B হয়ে থাকে কন্টিনিউয়াস থিন লাইন, কন্টিনিউয়াস থিন লাইন। কন্টিনিউয়াস থিন লাইন আমরা কোথায় ব্যবহার করে থাকি, ডাইমেনশন লাইনে ব্যবহার করে থাকি, ডাইমেনশন লাইনে ব্যবহার করে থাকি, আমরা এক্সটেনশন লাইনে ব্যবহার করে থাকি, এক্সটেনশন লাইনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ইয়েতে ব্যবহার করে থাকি, লিডার লাইনে ব্যবহার করে থাকি। এই তিনটেই আমাদের ডাইমেনশনের জন্য ব্যবহার হয়ে থাকে, তিনটে লাইনই। নেক্সট আমরা হ্যাচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, হ্যাচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে সেকশন লাইনের জন্য ব্যবহার করে থাকি, নেক্সট হচ্ছে সেকশন লাইন, না সেকশন লাইনের জন্য ব্যবহার করি না, আমরা ব্যবহার করে থাকি আর হচ্ছে ডায়াগোনাল লাইন, থ্রেড লাইনের জন্য ব্যবহার করে থাকি, ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইন, তারপরে হচ্ছে থ্রেড লাইন, থ্রেড লাইন, এগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, প্রজেকশন লাইন, এক্সটেনশন লাইন বা প্রজেকশন লাইন তো সেম লাইন। ঠিক আছে, এইগুলোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি না কন্টিনিউয়াস থিন লাইন ব্যবহার করে থাকি। আমরা এগুলোর জন্য কি করে থাকি না কন্টিনিউয়াস থিন লাইন ব্যবহার করে থাকি। আচ্ছা, আর একটা জিনিস যেটা লেখা হয়নি সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের জন্য, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি কন্টিনিউয়াস থিন লাইন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা হয়ে থাকে টাইপ B ক্যাটাগরির। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা হয়ে থাকে টাইপ সি, যেটা টাইপ টাইপ সি যেটা হয়ে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থিন ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড খালি হাতে আমরা ড্রয়িং করব, এটার জন্য কোনো স্কেল টেল কিছু ব্যবহার করি না, ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারাপ্টেড ভিউয়ের জন্য, ইন্টারাপ্টেড ভিউয়ের জন্য, ইন্টারাপ্টেড ভিউয়ের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ডি টাইপ, যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস থিন জিগজ্যাগ, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থিন জিগজ্যাগ, জিগজ্যাগ লাইন। ঠিক আছে, জিগজ্যাগ লাইনের জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে,
তো এটা কিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? এটা হচ্ছে আমাদের কোনো রকম ফর এক্সাম্পল কোনো ইন্টারাপ্টেড ভিউ যেটা হচ্ছে লং সেন্সে, লং ভিউয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোনো একটা বড় লম্বা অবজেক্ট আছে, সেটাকে ছোট করে দেখানোর জন্য আমরা এই জিগজ্যাগ লাইন ব্যবহার করে থাকি। ঠিক আছে, জিগজ্যাগ লাইন ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে যেটা ই টাইপ হয়ে থাকে হচ্ছে আমার ড্যাশড থিক। ঠিক আছে, ড্যাশড থিক দিয়ে আমরা কি করে থাকি, ওই হিডেন এজ আর এফ হয়ে থাকে হচ্ছে ড্যাশড থিক আর ড্যাশড থিন, এই দুটোই আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য না হিডেন এজের জন্য। এই দুটোই আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য না হিডেন এজের জন্য। তারপরে হচ্ছে হিডেন সারফেসের জন্য। ঠিক আছে, হিডেন সারফেসের জন্য, বা কোনো হিডেন আমার হিডেন আউটলাইন রয়েছে। ঠিক আছে, সেগুলোর জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন যখন আমাদের যে টাইপের লাইন আমাদের কোশ্চেনে আসবে তখন সেখানে আমরা ডিটেলসে ডিসকাশন করে নেব। ঠিক আছে, আজকে আমি ওভারঅল লাইনগুলো সম্পর্কে তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের মেনলি পরীক্ষায় আসে। জি হচ্ছে চেন থিন লাইন। ঠিক আছে, যেটা আমাদের এই কোশ্চেনে এসছে। চেন থিন লাইন আমরা মেনলি ব্যবহার করে থাকি হচ্ছে লাইন অফ সিমেট্রির জন্য ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে আমরা ব্যবহার করে থাকি সেন্টার লাইনের জন্য। নেক্সট হচ্ছে ট্র্যাজেক্টরির জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, মেনলি চেন থিন লাইন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, চেন থিক লাইন ব্যবহার করে থাকি হচ্ছে কোনো সারফেসে কোনো যদি স্পেশাল রিকোয়ারমেন্ট হয়ে থাকে সেগুলোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে চেন থিক লাইন। এটা হচ্ছে এনি স্পেশাল সারফেস রিকোয়ারমেন্ট ঠিক আছে, তো তার জন্য আমরা কি করে থাকি না চেন থিক লাইন ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এরকম আমাদের বিভিন্ন ক্যাটাগরির কি হয়ে থাকে, লাইন হয়ে থাকে। ঠিক আছে, এই টাইপগুলো মাথায় রাখবে। তো অবভিয়াসলি এটা আমরা দেখতে পাচ্ছি চেন থিন লাইন। তো চেন থিন লাইন আমাদের আছে হচ্ছে অ্যাজ পার বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হচ্ছে টাইপ জি লাইন। এই যে স্ট্যান্ডার্ডাইজেশনগুলো লিখেছি এগুলো সবকটাই হচ্ছে অ্যাজ পার বিআইএস স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে সবকটাই হচ্ছে অ্যাজ পার বিআইএস স্ট্যান্ডার্ড। এই দেখো এখানে দিয়েই দিয়েছে। ঠিক আছে, অ্যাজ পার বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এগুলো হচ্ছে টাইপ জিতে আছে হচ্ছে আমার চেন থিন লাইন। ঠিক আছে, তো চলো এবার আমরা চেন থিন লাইনের ডিসকাশনটা করে নিই। ঠিক আছে, আমাদের যখন যেরকম লাইন আসবে সেই অনুযায়ী আমরা বাকি লাইনগুলো অবশ্যই ডিসকাস করে নেবো, নাহলে এখন সব কটা লাইন বোঝাতে গেলে লম্বা ভিডিও হয়ে যাবে। তোমরা যদি মনে করো আলাদা করে লাইনের জন্য তোমাদের আলাদা ভিডিও লাগবে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই আলাদা করে লাইনের জন্য তোমাদের ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেটা একটু কমেন্ট করো, তাহলে আমি সেটা রেডি করে দেবো। ঠিক আছে, তো চলো আমাদের চেন থিন লাইনের জন্য মেনলি আমাদের চেন থিন লাইন তিনটে জিনিসের জন্য ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, সেন্টার লাইন আর ট্র্যাজেক্টরি। তো এটা আমরা একটু দেখে নিই যে এগুলো বলতে কি বোঝায়। ঠিক আছে, তো চেন থিন লাইন আমরা কোথায় ব্যবহার করব? সবার প্রথমে তো চেন থিন লাইনটা দেখতে কীরকম হয়ে থাকে। চেন থিন লাইন হয়ে থাকে এরকম একটা বড় লাইন, এরকম একটা ছোট, এরকম একটা বড়, 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 এরকম একটা ছোট বড়। ঠিক আছে, সবসময় মনে রাখবে এগুলো লং দিয়ে শুরু হয় এবং লং দিয়ে এন্ড হয়। কখনোই এই শর্ট লেন্থের যে লাইন আছে, ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস লাইন আছে, ঠিক আছে, সেটা দিয়ে কখনোই এন্ড হবে না। এরা লম্বা দিয়ে শুরু হবে, লম্বা দিয়ে শেষ হবে। আর এগুলো হয়ে থাকে হচ্ছে সব থিন লাইন, দ্যাট ইজ এদের উইডথ হবে 0.3 মিলিমিটারের কাছে। ঠিক আছে, এটা থিক লাইন নয়, মোটা লাইন নয়, এগুলো হচ্ছে পাতলা লাইন। তো পুরোটাই হচ্ছে পাতলা এবং চেন ফরম্যাটে হয়ে থাকে। দেখেই বুঝতে পারছো এটা কাইন্ড অফ চেন ফরম্যাটের মতো রয়েছে। তো এটাই হয়ে থাকে চেন থিন লাইন। এবার এটা কি জিনিস রিপ্রেজেন্ট করে থাকে? এটা রিপ্রেজেন্ট করে থাকে হচ্ছে আমাদের কোনো অবজেক্টের সিমেট্রি অফ আ অবজেক্ট। ধরো আমার এরকম কোনো একটা অবজেক্ট আছে, ফর এক্সাম্পল এরকম কোনো একটা অবজেক্ট আছে, বোথ সাইডই এটা দেখতে এরকম টাইপের, ঠিক আছে, অলমোস্ট এই দুটো বোথ সাইডই এটা দেখতে সেম ওয়েতে। ঠিক আছে, দ্যাট ইজ এটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি,
ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করবে সিমেট্রি, এটা রিপ্রেজেন্ট করবে কি, রিপ্রেজেন্ট করবে না সিমেট্রি, সিমেট্রি এটাই রিপ্রেজেন্ট করছে সিমেট্রি, যে এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর এর যে তোমার ফর এক্সাম্পল ডান দিক, এর যে ডান দিক আর বাঁ দিক, ডান দিক আর এটা হচ্ছে এর বাঁ দিক, বাম দিক, ঠিক আছে, এই দুটো পুরো সেম, ডান দিক আর বাম দিক পুরো সেম, ঠিক আছে, এটাই হচ্ছে সিমেট্রিকে রিপ্রেজেন্ট করে। তো সিমেট্রি রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটাকে কিভাবে ড্র করে থাকি, সিমেট্রি রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটাকে জাস্ট এইটুকু ড্র করি, আমরা এটাকে জাস্ট এইটুকু ড্র করি, আমরা এটাকে জাস্ট এইটুকু ড্র করি, এটা হচ্ছে আমাদের চেন থিন লাইন, এটা হচ্ছে আমাদের চেন থিন লাইন, এটাই আমাকে বুঝিয়ে দেয় যে এটা সিমেট্রিক্যাল পোর্শন ওই দিকে আছে। তার ফলে কি হয়ে যায়, ড্রয়িংটা অনেক ছোট হয়ে যায়, বা কমপ্লিকেটেড ফিগারের ক্ষেত্রে আমাদের ড্রয়িংটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়ে যায়। তো এটাকেই বলা হয়ে থাকে সিমেট্রি, এটাকেই বলা হয়ে থাকে কোনো সিমেট্রিক্যাল অবজেক্ট, সিমেট্রিক্যাল মানে বোথ সাইড থেকে তারা দেখতে একদম সিমেট্রিক্যাল হয়ে থাকে, পুরো সেম হয়ে থাকে, ঠিক আছে। তো এটাই হয়ে থাকে সিমেট্রিকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা চেন থিন লাইন দিয়ে ড্রয়িংয়ে দেখিয়ে থাকি, ঠিক আছে। এবার আমাদের যদি কোনো অবজেক্টের সেন্টার লাইন থাকে, ধরো আমাদের সিলিন্ডার আছে, ধরো আমাদের সিলিন্ডার আছে, সিলিন্ডারও আমরা জানি একটা সিমেট্রিক্যাল অবজেক্ট। তো যে কোনো সিমেট্রিক্যাল অবজেক্টের আমাদের কি হয়ে থাকে না, একটা সেন্টার লাইন থাকে, সেই যে সেন্টার লাইন, সেই যে সেন্টার লাইন, সেই যে সেন্টার লাইন, ঠিক আছে, দ্যাট ইজ এই যে সেন্টার লাইনটা, এটাও আমরা রিপ্রেজেন্ট করে থাকি চেন থিন লাইন দিয়ে, এই যে সেন্টার লাইন এটাকেও আমরা রিপ্রেজেন্ট করে থাকি চেন থিন লাইন দিয়ে, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে সেন্টার লাইন। দ্যাট ইজ এর যে সার্কেলটা, এই যে সার্কেলটার সেন্টার, সেই সেন্টারগুলো যে লাইন দিয়ে পাস করছে, বা যে লাইনটা এই সেন্টারগুলো দিয়ে পাস করছে, সেটাকেই আমরা বলে থাকি তার সেন্টার লাইন, সেটাকেই আমরা বলে থাকি কিনা তার সেন্টার লাইন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে দুটো, একটা হচ্ছে লাইন অফ সিমেট্রি আর একটা হচ্ছে সেন্টার লাইন। নেক্সট হচ্ছে ট্র্যাজেক্টরি, এটা অনেকেই বুঝতে পারে না যে এই জিনিসটা কি, ট্র্যাজেক্টরিটা কি জিনিস। ধরো ফর এক্সাম্পল আমার কোনো কোনো অবজেক্টের ওপর একটা পোর্শনের ওপর আর একটা পোর্শন রিলেটিভ মোশন করছে, ঠিক আছে, ধরো এটা আছে এরকম একটা কন্ট্যুর আছে, ঠিক আছে, দ্যাট ইজ এটা এরকম একটা কন্ট্যুর আছে, মানে এখানে এরকম আমার কি আছে না, খাঁজ কাটা রয়েছে, এটা আমার এরকম খাঁজ কাটা রয়েছে, এটা আমার এরকম খাঁজ কাটা রয়েছে, ঠিক আছে, এই জায়গাটা এরকম গর্ত রয়েছে এবং এর ভেতর দিক দিয়ে কি যাবে না, বল যাবে, এর ভেতর দিক দিয়ে এরকম একটা গোলাকার বল ফ্লো হবে, এর ভেতর দিক দিয়ে এরকম গোলাকার একটা বল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, দ্যাট ইজ এই যে বলটা মুভ করবে, এই বলের যে মুভিংয়ের যে পাথটা, সেটাকেই বলা হয়ে থাকে তার ট্র্যাজেক্টরি। এই যে বলটা মুভ করবে, বলটা যে পথে মুভ করবে, সেটাকেই বলা হয়ে থাকে ট্র্যাজেক্টরি, সেটাকেই বলা হয়ে থাকে বলটার ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি সেটাকেই বলা হয়ে থাকে বলটার ট্র্যাজেক্টরি। দ্যাট ইজ এই বলটা যে পাথটাকে ফলো করবে, যে পাথটাকে ফলো করে ও মুভ করবে, সেটাকেই বলা হয়ে থাকে তার ট্র্যাজেক্টরি, ঠিক আছে। তো যখনই দুটো অবজেক্টের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে, একটা রিলেটিভ মোশন থাকে, দ্যাট ইজ একটা ফিক্স আছে, একটা তার পরিবর্তে মুভ করছে, তার উপরে মুভ করছে, তো যেটা মুভ করছে সে যে পাথে মুভ করে, সেই পাথটা তো অবভিয়াসলি আমরা ড্রয়িংয়ে, ফিক্স ড্রয়িংয়ে তো দেখাতে পারবো না যে সে কোন পাথে মুভ করছে, সেটাকেই আমরা দেখাই হচ্ছে এই ট্র্যাজেক্টরি থ্রু দিয়ে, এবং সেই ট্র্যাজেক্টরিটা রিপ্রেজেন্ট আমরা করে থাকি কিসের থ্রু দিয়ে না, চেন থিন লাইনের থ্রু দিয়ে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি চেন থিন লাইনের থ্রু দিয়ে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস আমরা রিপ্রেজেন্ট করে থাকি চেন থিন লাইনের থ্রু দিয়ে। এক নম্বর হচ্ছে সিমেট্রি, দু নম্বর হচ্ছে সেন্টার লাইন, তিন হচ্ছে ট্র্যাজেক্টরি, ঠিক আছে। তো চলো এবার কোশ্চেনের আমরা অপশানগুলো দেখে নিই, ঠিক আছে, কোশ্চেনে আমরা অপশানগুলো দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ইজ কারেক্টলি রিপ্রেজেন্টেড বাই আ চেন থিন লাইন ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। চেন থিন লাইন দিয়ে আমরা কোন জিনিসটাকে কারেক্টলি রিপ্রেজেন্ট করে থাকি, হিডেন এজ না, এটা মেনলি হিডেন এজটা করে থাকি আমরা ড্যাশড লাইন দিয়ে, ঠিক আছে, এটা আমরা করে থাকি ড্যাশড লাইন দিয়ে, ঠিক আছে। দেখবে এই যে এখানে কোথায় ছিল ড্যাশড, এই যে ড্যাশড থিক লাইন, থিন লাইন, ঠিক আছে, এই দেখো লেখা আছে হিডেন এজ, ঠিক আছে, সেটা আমরা ড্যাশড লাইন দিয়ে করে থাকি, ঠিক আছে। সেন্টার লাইন, একদম এটাই সেন্টার লাইন, এটাই হবে হচ্ছে আমার সঠিক উত্তর, এটাই হবে হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো আমার এখানে দেওয়া রয়েছে সেন্টার লাইন, এখানে আমার দেওয়া রয়েছে সেন্টার লাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিজিবল এজ, এটা হবে হচ্ছে আমার থিক লাইন, থিক কন্টিনিউয়াস লাইন, থিক কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে। ভিজিবল এজ, এই যে ভিজিবল এজ, এটা দেখো আছে হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন বা থিক কন্টিনিউয়াস লাইন। ডাইমেনশন লাইন, এটা হবে হচ্ছে আমার থিন কন্টিনিউয়াস লাইন, থিন কন্টিনিউয়াস লাইন, এটা হবে হচ্ছে আমার থিন কন্টিনিউয়াস লাইন। দেখো এই যে ডাইমেনশন লাইন, এটা হবে হচ্ছে আমার কন্টিনিউয়াস থিন বা থিন কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে। তো এভাবে একসাথে আমরা চারটে জিনিস পড়ে নিতে পারলাম, একটা হচ্ছে থিক লাইন কোনটা, থিন কন্টিনিউয়াস লাইন কোনটা, থিক কন্টিনিউয়াস লাইন কোনটা, ড্যাশ লাইন, সেন্টার লাইন, এগুলো সবকটাই আমরা দেখে নিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা আর একটা সারফেস ফিনিশের সিম্বল, এটাও আমাদের 2025-এর শিফট 2-তে এসেছিল। আগেরটা মনে হয় শিফট 1-এ এসেছিল, আগেরটা মোস্ট প্রবলি শিফট 1-এ এসেছিল। হ্যাঁ, এটা দেখো শিফট 1-এ এসেছিল, এটা শিফট 1-এ এসেছিল, এটা শিফট 1-এ এসেছিল, আর এটা দেখো আমাদের শিফট 2-তে এসছে, এটা আমাদের শিফট 2-তে এসছে। ঠিক আছে, এই সিম্বলটা অলরেডি আমরা পড়েছি। এই সিম্বলটা কি, এটা হচ্ছে নো মেশিনিং রিকোয়ার্ড, নো মেশিনিং রিকোয়ার্ড। আমার কোনো রকম মেশিনিং অপারেশন করতে হবেই না, আমি কোনো রকম কোনো মেশিনিং অপারেশন করব না। মেশিনিং অপারেশন মানে কোনো রকম মেটেরিয়াল রিমুভাল করবোই না। ঠিক আছে, দ্য সারফেস শুড বি ফিনিশড ইউজিং গ্রাইন্ডিং অনলি, হবে না। স্পেশাল মেশিনিং ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি স্পেসিফাইড, হবে না। মেশিনিং মাস্ট বি পারফর্ম, না আমি মেশিনিং করবোই না, নো মেশিনিং রিকোয়ার্ড। দেখো মেটেরিয়াল রিমুভাল ইজ নট অ্যালাউড অন দিস সারফেস, মেটেরিয়াল রিমুভাল করবো না মানেই আমি হচ্ছে মেশিনিং করবো না, মেটেরিয়াল রিমুভাল করবো না মানেই আমরা মেশিনিং করবো না। মেশিনিং মানেই তো মেশিনিং দিয়ে মেশিনিংয়ের থ্রু দিয়েই আমরা মেটেরিয়াল রিমুভাল করে থাকি। ঠিক আছে, মেশিনিংয়ের থ্রু দিয়ে আমরা মেটেরিয়াল রিমুভাল করে থাকি, তো মেশিনিং করবো না মানে এক্ষেত্রে আমরা মেটেরিয়াল রিমুভাল করবো না। আমি অন্য যে কোনোভাবে সারফেস ফিনিশ আনতে পারি, আমি মেটেরিয়াল রিমুভাল করবো না। ঠিক আছে, দেখো আমাদের আগের কোশ্চেনে আমরা এটা করেছি। ঠিক আছে, আগের কোশ্চেনে এখানে করেছি, এই যে নো সারফেস ফিনিশ, আমার কোনো রকম মেশিনিংয়ের থ্রু দিয়ে কোনো রকম সারফেস ফিনিশের আমার দরকার নেই। ঠিক আছে, আমার কোনো রকম মেশিনিংয়ের থ্রু দিয়ে আমার কোনো সারফেস ফিনিশের দরকার নেই। ঠিক আছে, আমার অন্য বেসিক পদ্ধতিতে যেটা দিয়ে আমি প্রোডাকশন করছি সেটা দিয়ে আমার চলবে। ওয়েদার ইট ইজ আমি বিয়ে করছি, কি বলে যেন, কাস্টিং করছি, আমি কোনো রকম ফোর্জিং অপারেশন করছি, সেটাতেই আমার চলবে। ঠিক আছে, ওর উপরে আমার কোনো রকম কোনো মেশিনিং অপারেশন হবে না। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট 5 নম্বরেরটা। ঠিক আছে, 5 নম্বরেরটাও আমাদের 2রা মে 2025 শিফট 2-তে এসেছিল। ঠিক আছে, ফর হোয়াট পারপাস আর পিন অ্যান্ড ক্লিপ ইউজড ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, পিন আর ক্লিপ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কেন আমরা ব্যবহার করে থাকি? এটাও একটা ড্রয়িং ইনস্ট্রুমেন্টের কোশ্চেন, এটাও একটা ড্রয়িং ইনস্ট্রুমেন্টের কোশ্চেন। ঠিক আছে, পিন আর ক্লিপ আমরা কেন ব্যবহার করে থাকি? পিন আর ক্লিপ আমরা কেন ব্যবহার করে থাকি? দেখি অপশানগুলো কি বলেছে। ডাইমেনশন বা মাপ স্থানান্তর করতে এবং রেখাকে কয়েকটি সমান ভাগে বিভক্ত করতে। অবভিয়াসলি পিন আর ক্লিপ দিয়ে তো আমরা এই কাজটা করি না। ডাইমেনশন এবং মাপ স্থানান্তর করতে আমরা এবং রেখাকে কয়েকটি সমান ভাগে বিভক্ত করতে আমরা পিন আর ক্লিপ ব্যবহার করি না। এটা আমরা কোন জিনিসটা দিয়ে করে থাকি? এটা আমরা করে থাকি ডিভাইডার দিয়ে। ঠিক আছে, ডিভাইডার দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা ডেফিনিট মেজারমেন্ট আছে সেটাকে ট্রান্সফার করে থাকি, অথবা একটা রেখাকে কতগুলো সমান ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনুভূমিক রেখা মানে হরাইজন্টাল রেখা, সমান্তরাল রেখা আঁকতে এবং সেট স্কোয়ারকে গাইড করতে বা ধরে রাখতে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা আমরা লাস্ট দিন পড়েছি, আমরা টি স্কোয়ার দিয়ে এটা করে থাকি, এটা আমরা টি স্কোয়ার দিয়ে করে থাকি। ঠিক আছে, টি স্কোয়ারের ওপরে আমরা সেট স্কোয়ার বসিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের রেখা আঁকতে পারি। এছাড়া টি স্কোয়ার দিয়ে আমরা হরাইজন্টাল লাইন আঁকতে পারি, প্যারালাল লাইন আঁকতে পারি। ঠিক আছে, সেগুলো আমরা লাস্ট দিনের ক্লাসে দেখেছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আগের ভিডিওটা দেখবে, সেখানে আমরা টি স্কোয়ারের সম্পর্কে ইন ডিটেলসে ডিসক্রিপশন দেখেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রয়িং বোর্ডে ড্রয়িং শিটটিকে শক্তভাবে আটকাতে যাতে এটি নড়ে না যায়। একদম এটাই হচ্ছে সঠিক উত্তর। ড্রয়িং বোর্ডে কি হয়ে থাকে আমাদের, এটা হচ্ছে ধরো কোনো ড্রয়িং বোর্ড আছে, এর ওপরে আমি এরকম কোনো একটা ড্রয়িং শিট লাগাচ্ছি, তো এর 4 কোণে 4টে আমরা কি করে থাকি, 4 কোণে আমরা 4টে হয় পিন লাগিয়ে থাকি, অথবা আমরা রিটেনশন ক্লিপ লাগিয়ে থাকি, হয় পিন লাগিয়ে থাকি অথবা ক্লিপ লাগিয়ে থাকি। ঠিক আছে, এই পিন আর ক্লিপের কাজ কি, এর ড্রয়িং বোর্ডের সাথে একে শক্তভাবে আঁকড়ে ধরে থাকে, আটকে রাখে, যাতে ড্রয়িং করার সময় শিটটা আমার নড়ে না যায়। শিট যদি নড়ে আমার যায় তাহলে কি সমস্যা হতে পারে? ধরো আমি এর উপরে টি স্কোয়ার বসিয়েছি, টি স্কোয়ার বসিয়ে আমি কোনো একটা হরাইজন্টাল লাইন ড্র করেছি, কোনো একটা হরাইজন্টাল লাইন ধরো এটা আমি ড্র করেছি, এবার আমার শিটটা বেঁকে গেছে, সে ফর এক্সাম্পল বেঁকে গেছে, এবার আমি টি স্কোয়ারটাকে এরকম জায়গাতে নিয়ে এসেছি, আমি এখানে ড্র করছি। এবার ড্র করার সময় আমার লাইনটা এরকম হয়ে গেছে, তখন কি হবে, আমার এই লাইন দুটো অ্যাকচুয়ালি প্যারালাল থাকা উচিত ছিল, কিন্তু শিট নড়ে গেছে বলে এই লাইন দুটো আর প্যারালাল থাকবে না, তো টি স্কোয়ারের মূল যে কাজ সেটাই আমার নষ্ট হয়ে যাবে। তো শিটটা আমার ড্রয়িং বোর্ডের সাথে একদম শক্তভাবে যেন আটকে থাকে, শিটটা যেন আমার ড্রয়িং করার সময় ড্রয়িং বোর্ডের উপরে নড়ে চড়ে না বেড়ায়। ঠিক আছে, তো সেটার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, সেটার জন্য আমরা মেনলি পিন অথবা ক্লিপ ব্যবহার করে থাকি। ঠিক আছে, ইন জেনারেল এখন আমরা ক্লিপই ব্যবহার করে থাকি, আগে আমরা রিটেনশন পিন ব্যবহার করতাম। ঠিক আছে, নেক্সট কি বলেছে, ড্রয়িং করার জন্য ড্রয়িং পেপার বা ট্রেসিং পেপারকে সাপোর্ট বা ভিত্তি প্রদান করতে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করি আমরা ড্রয়িং বোর্ড। ঠিক আছে,
এটার জন্য আমরা ব্যবহার করি ড্রয়িং বোর্ড। দ্যাট ইজ ড্রয়িং বোর্ড হচ্ছে সাপোর্ট প্রোভাইড করে কাকে না, ড্রয়িং পেপারকে বা কোনো ট্রেসিং পেপারকে। তার জন্য আমরা ড্রয়িং বোর্ডের ওপরে ট্রেসিং পেপার বা ড্রয়িং পেপার রেখে আমরা কি করে থাকি না, ড্রয়িং করে থাকি। ঠিক আছে, তো ওটা একটা আমাদের কি প্রোভাইড করে, সাপোর্ট প্রোভাইড করে। ঠিক আছে, পিন অ্যান্ড ক্লিপ থেকে এছাড়া আর সেরকম কিছু কোশ্চেন আসে না। ঠিক আছে, পিন অ্যান্ড ক্লিপ একদম একটা বেসিক জিনিস, একদমই একটা বেসিক জিনিস। এ কী করে থাকে, এর মূল কাজটাই আসে। ঠিক আছে, এর মূল কাজটা কি, যেটা হচ্ছে ড্রয়িং বোর্ডের মধ্যে ড্রয়িং শিটকে, আমি আর নতুন করে লিখলাম না, এখানেই লিখে দেওয়া আছে, ড্রয়িং বোর্ডের মধ্যে ড্রয়িং শিটকে শক্তভাবে আটকে রাখে যাতে এটা না নড়ে যায়। ঠিক আছে, তো চলো আজকে আমাদের এই ক্লাসে আমরা দেখলাম যে আমাদের কিছু লাইন সম্পর্কে আমরা পড়লাম। স্পেশালি বলতে গেলে আমাদের সারফেস ফিনিশের যে সিম্বল সেই পোর্শনটা আমরা পুরো কমপ্লিট করেছি এবং আমরা দুটো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে পড়েছি। এক নম্বর হচ্ছে পেন্সিল, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, পেন্সিলটা খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই আর একটা হচ্ছে আমাদের ক্লিপ বা আমাদের হচ্ছে রিটেনশন পিন সম্পর্কে আমরা পড়েছি এবং আমরা কিছু লাইন সম্পর্কে দেখেছি, লাইনের কিছু টাইপ দেখেছি এবং অবভিয়াসলি আমরা চেন থিন লাইন সম্পর্কে ইন ডিটেলসে পড়েছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অন্যান্য লাইন সম্পর্কে পড়বো। আমাদের যেরকম কোশ্চেন আসতে থাকবে তাতে তোমরা বুঝে যাবে যে তোমাদের কীরকম কোশ্চেন আসছে, বা তোমরাও যদি চাও আলাদা করে লাইনের জন্য আমি আলাদা করে কোনো ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়, তাহলে একটু কমেন্ট করো যাতে আমার বুঝতে সুবিধা হয়, এবং সেই অনুযায়ী আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার আমরা কিছু নতুন কোশ্চেন নিয়ে আসব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ থেকে থাকে সেটাও আমাদের জানাবে। আমাদের যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয়ে থাকে সেটাও জানাবে, বা তোমরা যদি কোনো পার্টিকুলার টপিক সম্পর্কে জানতে চাও, কোনো পোর্শন সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করবে যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের রিকোয়ারমেন্টটা কি, সেই অনুযায়ী আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো।